আসসালামু আলাইকুম। আমি আফনান আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি রক্তহীন করা অ্যাম্বুলেন্সের একটি ঘটনা। কথা না বাড়িয়ে আমি সরাসরি গল্পে চলে যাই। ঘটনাটির সময় ছিল 2009 সাল। যার সঙ্গে ঘটেছিল তার নাম হচ্ছে রফিক। উনি পেশায় একজন অ্যাম্বুলেন্স চালক। উনি অ্যাম্বুলেন্সটা বেসিক্যালি দুটো মেডিকেল থেকে দুটো মেডিকেলের রোগী বা লাশ উনি আনা নেওয়া করেন। একটি হচ্ছে মিটফোর্ড হসপিটাল আর একটা হচ্ছে ঢাকা মেডিকেল কলেজ। উনি সাধারণত ঢাকা মেডিকেল কলেজের এদিকে বেশি থাকেন, কারণ এখানে দেখা যাচ্ছে যে রোগীর পরিমাণ বেশি, ওনার ট্রিপটাও বেশি পাওয়া যায়। এই জন্য উনি সাধারণত ঢাকা মেডিকেল কলেজের এই সাইডটাতেই ওনার আনাগোনাটা বেশি। যেদিন ঘটনাটি ঘটে ওই তারিখটা ছিল হচ্ছে মঙ্গলবার এবং সময়টা ছিল আগস্ট মাস। তো এমন একটি সময়ে, ওই সময় প্রচন্ড গরম ছিল, গরমকাল বেশ, কারণ আগস্টে তো আমাদের এখানে বেশ বাংলাদেশে কিন্তু বেশ গরম থাকে। ওই সময় রাত বাজে প্রায়, ওনার ভাষ্য অনুযায়ী রাত বাজে তখন প্রায় 11টা। ওনার পরিচিত একজন ব্যক্তি, যিনি ওই হসপিটালের 4র্থ শ্রেণীর একজন কর্মচারী, সাধারণত তাদের মাধ্যম দিয়ে ওনারা ট্রিপগুলো পেয়ে থাকেন। সেই ব্যক্তিটি এসে তাকে জানায় যে আরিচার ঘাট যেটি রয়েছে, এই ঘাটের পাশে একটি গ্রাম রয়েছে, সেই গ্রামে একটি লাশ পৌঁছে দিতে হবে। এখন তিনি জিজ্ঞেস করেন যে লাশের কি হয়েছিল, কিভাবে মারা গেল। তখন তারা বলে যে উনি এমনিতেই বার্ধক্যজনিত কারণে মারা গেছেন। তো এই কথা বলার পর উনি রাজি হয়ে যান এবং সাধারণত যে ভাড়া ওরা ঠিক করেন অ্যাম্বুলেন্স চালকরা, দেখা যাচ্ছে ভাড়ার একটি অংশ যিনি এই ট্রিপটা এনে দেন তাকে দিতে হয়। তো ঠিক হলো যে তখন 7,000 টাকায় আরিচায় পৌঁছে দেবেন। ওই সময় কিন্তু 7,000 টাকা অনেক, আরিচা অনুযায়ী, যেহেতু নদী পার হতে হচ্ছে না, ফেরির খরচটা লাগছে না, সেই অনুযায়ী 7,000 টাকা কিন্তু ওনার জন্য বেশ ভালো অ্যামাউন্টের একটি টাকা। উনি রাজি হয়ে যান এবং ওই 4র্থ শ্রেণীর কর্মচারীকে উনি 2,000 টাকা দেন এবং 5,000 টাকা উনি ওনার কাছে রাখেন। এরকম একটা শর্ত হয় আর কি। এবং ট্রিপ শুরু করার আগেই ফুল টাকাটা পেইড করে নিতে হয়। সাধারণত ওইখানে নাকি এইভাবে সিস্টেমে এই ট্রিপগুলো অ্যাম্বুলেন্সের যারা চালক তারা এরকম এই কাজটি করে থাকেন। কারণ অনেক সময় দেখা যায় লাশ নিয়ে বাসায় নামার পরে সবাই লাশ নিয়ে ব্যতিব্যস্ত হয়ে যান, অ্যাম্বুলেন্সের কথা মনে থাকে না, চালকের কথা মনে থাকে না। এই জন্য ওঠার আগেই সাধারণত এই টাকাটা ওনারা পারতপক্ষে নিয়ে নেওয়ার চেষ্টা করেন। যখন লাশটি নিয়ে আসা হয়, লাশের সাথে 4 জন লোক ছিল, 3 জন পুরুষ এবং 1 জন মহিলা। গাড়িতে ওঠার পরপরই স্বাভাবিকভাবেই রফিক সাহেব উনি টাকা দাবি করেন এবং ওনারা কোনো ধরনের কোনো উচ্চবাচ্য ছাড়াই টাকাটা দিয়ে উঠবেন। গাড়ি চলতে থাকে। রাত তখন প্রায় 1টা বাজে। রাত 1টার মধ্যে ওনারা মানিকগঞ্জ প্রায় পার হয়ে যাবেন এমন একটি সময়। তো হঠাৎ করে উথুলি নামক একটি জায়গা রয়েছে। এই উথুলি জায়গা থেকে সামান্য একটু পার হলেই হাতের বাম দিক দিয়ে পাটুরিয়া ঘাটের দিকে রাস্তা চলে গিয়েছে এবং সোজা রাস্তাটা চলে গেছে হচ্ছে আরিচা ঘাটের দিকে। এখন যেহেতু আরিচা ঘাট দিয়ে ওইভাবে ফেরি পার হয় না, এখন পাটুরিয়া ঘাট দিয়েই হয়। এই জন্য আরিচা ঘাটগামী ওই রাস্তাতে সাধারণত যানবাহন খুব কম চলাচল করে। দিনের বেলা তো কম চলাচল করে, রাতের বেলা তো কোনো কথাই নেই। যখন পুথুলি নামক ওই জায়গাটাতে উনি আসছেন গাড়ি নিয়ে, হঠাৎ করে গাড়িতে একটি ঝাঁকুনি দেয়। সাধারণত ব্রেক করা ছাড়া যদি কোনো একটি গাড়ি স্পিড ব্রেকার পার হয়, ঠিক যেভাবে ঝাঁকি লাগে অমন একটি ঝাঁকি লাগে, একটি ঝাঁকি অনুভূত হয় গাড়িতে। তখন ঝাঁকি খেয়ে সাধারণত দেখা যাচ্ছে যে গাড়ির যাত্রীরা একটু কথা বলে ওঠেন যে এই আসতে চালো। তখন রফিক সাহেব দেখলেন যে না, ওনারা কোনো কথা বললেন না। এবং রফিক সাহেব একটা বিষয়টা খেয়াল করলেন যে যখন উনি তো এর আগেও এখানে আসছেন, ঠিক যে জায়গাটাতে গাড়িতে ঝাঁকি লেগেছে এখানে কোনো স্পিড ব্রেকার ছিল না, কোনো উঁচু জায়গা ছিল না, তাহলে হঠাৎ করে ঝাঁকি লাগলো কেন? কোনো চিন্তা করেন হয়তো বা চাকার নিচে কোনো ইট বা শক্ত কিছু পড়েছিল, এই জন্য ঝাঁকি লেগেছে, উনি খেয়াল করতে পারেননি। উনি আর 7-5 ভাবেননি, উনি সোজা চলে যাচ্ছেন। তো উনি যখন আরিচার রাস্তা দিয়ে ঢোকেন,
এই জায়গাটা কিন্তু খুবই নীরব। যারা ওই রাস্তায় কখনো চলাচল করেছে, এমনকি দিনের বেলা তো তারা কিন্তু আপনারা জানেন এই রাস্তার দুই ধারে এখনো পর্যন্ত তেমন কোনো মানব বসতিই নেই। দীর্ঘ পথ কোনো মানব বসতি নেই, একদম ঘাটের কাছাকাছি গিয়ে গ্রাম রয়েছে, কিন্তু তার আগ পর্যন্ত রাস্তার দুই ধারে ওইভাবে কোনো আপনারা বসতি দেখতে পাবেন না। এখনো তো সামান্য কিছু হয়েছে, আগে তো সেটাও ছিল না। উনি যখন যাচ্ছেন প্রায় 1 কিলোমিটার পার হওয়ার পর হঠাৎ করে একজন পুরুষ যাত্রী, যিনি ওই লাশের সাথে ছিলেন, তার আত্মীয়, উনি বললেন যে এই ড্রাইভার গাড়ি থামাও। তখন রফিক সাহেব গাড়িটা থামিয়ে দেন। উনি ভাবেন এখানে হয়তোবা তাদের বাড়ি, এখানে হয়তোবা নামবে তারা। ওই ব্যক্তি রফিক সাহেবকে বলেন আমরা লাশ নিয়ে এখানেই নামবো। রফিক সাহেব স্বাভাবিকভাবে গাড়ি থেকে নামেন, পেছনের যে ব্যাগ ডালাটা আছে সেটা খুলে দেন এবং স্ট্রেচারে করে লাশটা নামান। নামানোর পরে রফিক সাহেব অবাক হয়ে দেখেন যে আশেপাশে কোনো ঘর বাড়ি নেই। তখন জিজ্ঞেস করলেন যে আপনাদের বাড়ি কোথায়? এখানে তো আশেপাশে ঘর বাড়ি দেখছি না, আপনার লাশ নিয়ে যাবেন কিভাবে? আপনাদের কোনো আত্মীয় স্বজন তো এখানে দেখছি না। তখন ওনাদের মধ্যে একজন বলেন যে সে চিন্তা তোমাকে করতে হবে না, সেটা আমরা দেখব, তুমি চলে যাও। যেহেতু উনি আগে থেকেই টাকা পেয়ে গিয়েছিলেন, সুতরাং তার কোনো উচ্চবাচ্য ছিল না, এই জন্য উনি ওইখানেই গাড়ি ঘুরিয়ে আবার ঢাকার উদ্দেশ্যে রওনা করেন। উনি যখন রওনা করছিলেন, রওনা করতে করতে ঠিক উথুলি যে স্ট্যান্ডটা, বাস স্ট্যান্ড যেটা আছে, সেখানে আসার পরে দেখলেন যে 4 জন লোক হাত ইশারা করে তাকে থামতে বলছে। উনি অবাক হয়ে দেখলেন যে এই 4 জন লোক তো সেই 4 জন লোক যাদেরকে উনি এই মাত্রই নামিয়ে দিয়ে এসেছেন, এবং তাদের সাথে একটি লাশও রয়েছে। উনি খুব অবাক হন, উনি গাড়ি থামান, উনি জিজ্ঞেস করেন কি ব্যাপার আপনারা এখানে? আপনাদের এখানে একটু আগেই নামিয়ে দিয়ে আসলাম। তখন ওনারা বলেন কি বলছেন আপনি? আপনি তো উথুলিতে আমাদেরকে নামিয়ে দিলেন, জোর করে আমাদেরকে নামিয়ে দিয়ে আপনি সোজা চলে গেলেন, এখন আবার ঘুরে আসছেন, আমরা এখন এই লাশটা কিভাবে নিয়ে যাব? রফিক সাহেব যতটুকু না অবাক হন, তার থেকে বেশি বিরক্ত হন যে আমি মাত্র নামিয়ে দিয়ে আসলাম তাদেরকে, অথচ ঘুরে আসার পরে তারা এখানে কিভাবে আসলো, আর এখন এসে বলছে আমি নাকি উথুলি বাস স্ট্যান্ডে তাদেরকে নামিয়ে দিয়েছি। যাই হোক, যেহেতু এটা একটা অবাক করার মতো বিষয় ছিল, উনি কিছুতেই মেলাতে পারছিলেন না যে একটু আগেই তো ওই নামিয়ে দিয়ে আসছেন, হঠাৎ করে এই ধরনের ঘটনা কেন ঘটলো? তো উনি 7-5 না ভেবে বলেন যে আচ্ছা ঠিক আছে, ওঠেন, গাড়িতে ওঠেন, আমি আবার আপনাদেরকে নামিয়ে দিয়ে আসছি। তখন উনি আবার ওই লাশ সহ ওই যাত্রীদেরকে গাড়িতে তুলে আবার গাড়ি চলা শুরু করে। চলতে 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 হঠাৎ একটি জায়গায় উনি চলে আসেন, সেই জায়গাটি যেই জায়গাটিতে একটু আগেই 4 জন ব্যক্তি সমেত লাশ নামিয়ে দিয়েছিলেন, এবং উনি দেখছেন যে এই 4 জন ব্যক্তি হাত ইশারা করে তাকে থামতে বলছে। উনি এবার ভয় পেয়ে যান যে কি ব্যাপার, তাহলে আমার গাড়িতে কে বসা? পিছন দিকে তাকিয়ে দেখেন গাড়িতে কেউ নেই। উনি প্রচন্ড ভয় পান, তারপরও গাড়ি থামা, যেহেতু এই জায়গাটাতেই উনি নামিয়ে দিয়ে গেছিলেন তাদেরকে। উনি জিজ্ঞেস করেন কি ব্যাপার, কি হয়েছে? তখন ওদের মধ্যে থেকে একজন বলেন যে আপনি আমাদেরকে এখানে নামিয়ে দিয়ে চলে গেলেন কেন? আমরা কি এখানে নামবো? এখানে নিয়ে আমরা লাশ নিয়ে কোথায় যাব? আমরা তো আরিচার পাশে যে গ্রামটি রয়েছে সেখানে যাব। রফিক সাহেব এবারও অবাক হন এবং বিরক্ত হন। তখন উনি বলেন যে আপনারাই বললেন যে এখানে নামিয়ে দিতে, আমি নামিয়ে দিলাম, আবার আমি ঘুরে চলে গেলাম, আবার আপনাদেরকে আরিচা থেকে এখানে নিয়ে আসলাম, এটা কি হচ্ছে? তখন তারা বলে কি ব্যাপার, আপনি আরিচায় আমাদেরকে পাবেন কোথায়? আমরা তো এখানে দাঁড়িয়ে আছি, আপনি তো আমাদেরকে জোর করে এখানে নামিয়ে দিয়ে গেলেন।
উনি বলেন, আমি আপনাদেরকে জোর করে কিভাবে নামাবো? লাশ সহকে কেউ জোর করে কাউকে নামায়? এইভাবে ওনাদের সাথে তর্কাতর্কি হয়। যাই হোক, এক পর্যায়ে রফিক সাহেব বলেন, আচ্ছা ঠিক আছে, ওঠেন, আপনারা কোথায় যাবেন আমি নামিয়ে দিচ্ছি। কিন্তু ওনার মনের মধ্যে কিছুতেই যে খচখচানি হচ্ছিল সেটা যাচ্ছিল না, যে এখানে আমি প্রথমে নামালাম, আবার চলে যাওয়ার পর পুতুলি বাস স্ট্যান্ডে তাদের সাথে দেখা, তারা বললো তারা নাকি পুতুলি বাস স্ট্যান্ডে তাদেরকে নাকি আমি নামিয়ে দিয়েছি। আবার তাদেরকে উঠিয়ে আনার পর এইখানে আবার তাদেরকে দেখছি, অথচ গাড়ির মধ্যে থেকে তাদের কাউকে দেখছি না। তাহলে তারা কোথায় গেল? কি হচ্ছে আমার সাথে? উনি মনে মনে খুব ভয় পাচ্ছিলেন, কিন্তু যেহেতু উনি প্রায় 45 বছর বয়স ওনার ছিল রফিক সাহেবের, এবং মোটামুটি 20-22 বছর থেকেই উনি এই অ্যাম্বুলেন্স চালান। অনেক ঘটনা, এই ছোটখাটো ঘটনা এই অ্যাম্বুলেন্স চালাতে গিয়ে রাস্তাঘাট ওনার সাথে ঘটেছে, একদম টুকিটাকি সেই জিনিসগুলো। কিন্তু এই ধরনের অদ্ভুত বিষয় ওনার সাথে কিন্তু কখনো ঘটেনি। তিনি গাড়ি চালাচ্ছিলেন, প্রায় 1.5 কিলোমিটার যাওয়ার পর হঠাৎ একজন বলেন যে একটু গাড়িটা থামান। তখন রফিক সাহেব বলেন যে এখানে কি আপনারা নামবেন? বলে, না, এখানে নামবো না, আমাদের একটি কাজ আছে। এই কথা বলে একজন নামেন, অন্যরা গাড়িতে থাকেন। এখন রফিক সাহেবের ওনার একটু প্রাকৃতিক ডাকে সাড়া দেওয়ার প্রয়োজন ছিল, তো উনি মাত্র কয়েক মিনিটের সময় নিয়ে উনি আমার গাড়ির কাছে ফিরে আসেন। কিন্তু অদ্ভুত ব্যাপার, গাড়িতে একজন মানুষও নাই, একজন মানুষও নাই। কোথায় গেল তারা? কিন্তু গাড়ির মধ্যে লাশ কিন্তু রয়েছে। রফিক সাহেব চিন্তা করছেন যে মাঝে মাঝে কিন্তু এরকম লাশ দিয়ে ধোকা দিয়ে অনেক সময় গাড়ি ছিনতাইয়ের ঘটনা ঘটে, ওনার সাথে সেই ধরনের ঘটনা ঘটছে না তো? তখন উনি চিন্তা করেন আসলে এই লোকটি মারা গেছে কিনা একটু চেক করে দেখি। এবং রফিক সাহেব সাহস করে গাড়ির ব্যাক ডালাটা খুলে লাশের হাতের পালস চেক করে দেখেন আসলে সত্যিই মারা গেছে। এবং লাশের উপরের কাপড়টা সরিয়ে দেখেন যে সেটা একটা পুরুষ মানুষের লাশ, বয়স 70 বা 80 হবে এমন বয়স। তো দেখে মনে হচ্ছিল উনি স্বাভাবিকভাবেই মারা গেছেন। তখন উনি চিন্তা করলেন যে আসলেই তো এটা লাশ, এখানে লাশ দিয়ে ধোকা দেওয়ার তো কিছু নাই, কিন্তু লোকগুলো কোথায় গেল? উনি অনেক ডাকাডাকি করার পরেও কোন লোককে দেখতে পেলেন না। ওদিকে উনি খেয়াল করছিলেন যে আরিচা ঘাট খুব বেশি দূরে নয়। তখন উনি চিন্তা করলেন যে যেহেতু কাউকে পাওয়া যাচ্ছে না, তাহলে আমি গাড়িটি চালিয়ে আরিচা ঘাটের কাছে চলে যাই। ওখানে গেলে হয়তো বা কোনো মানুষ পাবো, তাদের কাছে জিজ্ঞেস করলে এই লোককে দেখালে বলে দিতে পারবেন যে উনি কোন বাড়ি বা কোন গ্রামে, হয়তো অনেকে চিনবেন তাকে। এই চিন্তা করে উনি গাড়ি স্টার্ট দিলেন। গাড়ি স্টার্ট দেওয়ার পর উনি আরিচা ঘাটের কাছে চলে আসেন এবং দেখেন ওখানে বেশ 2-1 লোক, বিশেষ করে ওই যারা বাজারের যে পাহারাদার বা চৌকিদার, তারা সেখানে আছে। তখন গাড়ি থামিয়ে তাদের একজনকে ডাকলেন। ডাকার পরে বললেন যে আচ্ছা, আপনি কি বলতে পারবেন এই যে ভিতরে আমার গাড়ির মধ্যে যে লাশ রয়েছে এটি আপনাদের এলাকার কার লাশ? তখন 2 চৌকিদার খুব অবাক হয়ে রফিক সাহেবের দিকে তাকান, বলে যে লাশ কোথায়? লাশ তখন রয়েছে আমার গাড়িতে। আপনার গাড়িতে তো কোনো লাশ দেখছি না। সত্যি রফিক সাহেব পিছন দিকে তাকিয়ে দেখেন গাড়িতে কোনো লাশ নেই। রফিক সাহেব মারাত্মক ভয় পেয়ে যান। ভয় পাওয়ার পরে ওই চৌকিদারকে সবকিছু খুলে বলেন যে এই ঘটনা আমার সঙ্গে ঘটেছে। তখন চৌকিদার বলেন যে আমরা তো এই গ্রামের খুবই পুরাতন বাসিন্দা, এখানে এমন কোন লোক মারা গিয়েছে বলে তো আমরা জানি না। একথা শুনে রফিক সাহেব চিন্তা করেন হয়তো বা ওনারা জানেন না, এটা হতেই পারে। কিন্তু এই যে ঘটনাগুলো ঘটছিল এগুলো আসলে কেন ওনার সাথে ঘটছিল উনি কিছুতেই বুঝতে পারছিলেন না, কোনো হিসাব মিলাতে পারছিলেন না। উনি ওই দিন আর গাড়ি নিয়ে ঢাকায় যেতে পারেননি।
উনি মানসিকভাবে খুব বিপর্যস্ত হয়ে পড়েন এবং ওনার ওই বিপর্যস্ততা দেখে আরিচাঘাটের দুইজন চৌকিদার তারা তাকে গাড়িটা পার্কিং করার ব্যবস্থা করে এবং রেস্ট নেওয়ার জন্য তাদের যে বিশ্রামের যে জায়গাটা আছে সেটা ছেড়ে দেয়, বলে যে আপনি এখানে বিশ্রাম করেন। এবং বিশ্রাম করার পর সকালবেলা যখন উনি ওঠেন রফিক সাহেব, তখন আশেপাশে অনেক লোক আসে, সবাই কৌতূহল হয়ে তাকে প্রশ্ন করতে থাকেন যে আসলে কি ঘটনা ঘটেছিল। উনি আবার সেটা খুলে বলেন। তখন একজন লোক বলেন যে হ্যাঁ, আমাদের পাশের গ্রামে একজন মুরব্বী মারা গিয়েছে, কিন্তু সে যতটুকু জানে যে রাত প্রায় 3টার দিকে তার জানাজা হয়েছে এবং জানাজা করার পর তাকে কবরস্থ করা হয়েছে এবং তাকে নাকি একটি মাইক্রোবাসে করেই নিয়ে আসা হয়েছিল। উনি খুব অবাক হন যে আসলে আমি তাহলে কার লাশ নিয়ে আসলাম। তখন উনি বলেন যে আসলে এই লাশের বাড়িটি কোথায়, আমাকে দেখাতে পারবেন? তখন একজন লোক ওই বাড়িতে নিয়ে যায় তাকে। বাড়িতে নিয়ে যাওয়ার পর উনি লক্ষ্য করেন যে চারজন লোককে উনি নিয়ে এসেছিলেন, সেই চারজন লোক ওই বাড়িরই আত্মীয় স্বজন, কিন্তু এই চারজন লোক ওই ড্রাইভারকে চিনতে পারছে না কিছুতেই। তখন ড্রাইভার বললেন রফিক সাহেব যে আমি তো আপনাদেরকে কালকেই নিয়ে আসলাম, লাশের সাথে নিয়ে আসলাম, এই ঘটনা ঘটলো। তখন ওরা বললেন না তো, আমরা তো আপনার গাড়িতে আসিনি, আপনার মাইক্রোবাসের কালার হচ্ছে কালো, আর আমরা যে মাইক্রোবাসে এসেছিলাম সেটার রং সাদা, আমরা তো আপনার গাড়িতে আসিনি। তখন রফিক সাহেব চিন্তা করলেন যে তাহলে এই যে ওনাদের কাছ থেকে যে টাকাটা পেয়েছিল, সে টাকাটা তখন ওনার পকেটে। তখন যে আপনারা তো আমাকে টাকা দিয়েছেন, বলে না তো, আমরা তো কোনো টাকা দিইনি আপনাকে। এবার রফিক সাহেব উনি ওনার সেন্সটা ধরে রাখতে পারেন না, উনি ওখানে আবার সেন্সলেস হয়ে পড়ে যান। ঘন্টাখানেক পর যখন ওনার জ্ঞান ফেরে, তখন রফিক সাহেব ওনার বাড়িতে ফোন করেন। ওনার বাড়ি থেকে লোক আসার পর সেই ব্যক্তি গাড়ি ড্রাইভ করে রফিক সাহেবকে ঢাকাতে নিয়ে যান। এবং এই ঘটনার পর দীর্ঘদিন উনি অ্যাম্বুলেন্স চালাননি। পরে মানসিকভাবে সুস্থ হওয়ার পর আবার উনি অ্যাম্বুলেন্স চালান। উনি কিন্তু এখনো অ্যাম্বুলেন্স চালান। উনি এখনো ঢাকা মেডিকেল, মিটফোর্ড বা সোহরাওয়ার্দী এখানকার রোগী বা লাশ উনি আনা নেওয়া করেন। তবে ওনার সাথে মাঝে মাঝে কিছু ছোটখাটো কিছু ঘটনা ঘটেছে, কিন্তু এই ধরনের অদ্ভুত ঘটনা কখনো ঘটেনি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমার নাম নাইম হাসান। ফরিদপুর জেলার মধুখালী উপজেলার কোন একটি গ্রামে আমার বাড়ি। আজকে আমি যে ঘটনাটি শেয়ার করব সেটি মূলত একটি লাশবাহী গাড়িকে কেন্দ্র করে ঘটে যাওয়া একটি ঘটনা শোনা এক লাশবাহী গাড়ির ড্রাইভারের কাছে। তার বাড়িও আমাদের গ্রামে। তিনি সাধারণত লাশ বহন করার কাজে নিয়োজিত। তার নাম রাশেদুল ভাই। এবার আসে ঘটনায়। একদিন তার ডিউটি শেষে রাতের দিকে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলেন। তখন হঠাৎ বস ফোন করে বললেন যে ফরিদপুরে কোনো একটি মর্গ থেকে একটা ময়না তদন্ত করা লাশ নিয়ে মাগুরার এক গ্রামে আসতে হবে। তখন তিনি ঘড়ির দিকে তাকিয়ে দেখলেন 12:30টার মতো বাজে। এই গভীর রাতে তার যেতে ইচ্ছে না করলেও তাকে যেতেই হয়, কেননা এটির উপরেই তার জীবিকা নির্বাহ করে। তাই তিনি ফরিদপুরের ওই মর্গের উদ্দেশ্যে গাড়ি নিয়ে রওনা হলেন। রাশেদুল ভাই সেখানে পৌঁছানোর পর তাকে তার বস মৃত ব্যক্তির ঠিকানা দিয়ে লাশটাকে গাড়িতে ওঠাতে বলেন। রাশেদ ভাই এবং ওইখানকার একজন সহকর্মী দুজনে মিলে লাশটাকে গাড়িতে ওঠায়। ওঠানোর সময় তাদের অনেক কষ্ট হচ্ছিল। মনে হচ্ছিল লাশটার স্বাভাবিক ওজনের চেয়ে অনেক ভারী হয়ে আছে। তারা লক্ষ্য করলেন লাশের ওপরে যে সাদা কাপড়টা থাকে সেটা রক্তে লাল হয়ে গিয়েছে এবং লাশ নিয়ে যাওয়ার ট্রলিটা পেয়ে গড়িয়ে গড়িয়ে রক্ত পড়ছিল, আর প্রচণ্ড দুর্গন্ধ আসছিল লাশ থেকে। লাশটা অনেক কষ্টে গাড়িতে তোলার পর রাশেদুল ভাই গাড়ি স্টার্ট করে তার বসের দেওয়ার ঠিকানা অনুযায়ী রওনা দিলেন। ঠিকানাটি ছিল মাগুরা জেলার কোনো একটি গ্রামে।
গাড়ি চালানোর সময় তার আবার সিগারেট খাওয়ার অভ্যেস ছিল, তাই তিনি একটি সিগারেট ধরিয়ে মুখে নিলেন। তিনি যতক্ষণ গাড়ি চালাচ্ছেন সিগারেট খাচ্ছেন এবং সবকিছু তার ঠিকঠাক চলছিল, কিন্তু সিগারেট শেষ হওয়া মাত্রই তিনি অনুভব করলেন পেছন থেকে কেমন যেন ফিস ফিস শব্দ এবং একটা কান্নার আওয়াজ। তিনি ভাবলেন এটা হয়তো তার মনের ভুল। তারপর তিনি অনুভব করলেন গাড়ির ইঞ্জিন থেকে কেমন এক অদ্ভুত শব্দ আসছে, যেমনটা হয় অনেক বেশি ওজনের কোনো বস্তু বহন করলে। তিনি অনেক ঘাবড়ে গেলেন। তারপর তিনি ওই ফিস ফিস শব্দটা আরো জোরে জোরে শুনতে পেলেন, আর তার গাড়ির ওপর থেকে অনেক জোরালো শব্দে ঠক 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 করে আওয়াজ আসছিল। একটা বড় হাতুড়ি দিয়ে লোহার কংক্রিটে 6-7 জন মিলে আঘাত করলে যেমন শব্দ হয়, ঠিক তেমন আওয়াজ। ওপরে কি হচ্ছে তা দেখার জন্য তিনি তার ডান হাত লুকিং গ্লাসটায় লাগিয়ে সুইচটা চেপে ওপরের দিকে ঘোরান। তিনি দেখলেন ওপরে কয়েকটা কালো রঙের লম্বা লম্বা জন্তু, আবার অনেক লম্বা মাংসের মতো আকৃতির প্রাণীরা কুড়ালের মতো চোখা একটা বস্তু দিয়ে গাড়ির ছাদে আঘাত করছে। এটা দেখে তিনি প্রচন্ড পরিমাণে ঘামতে লাগলেন। তিনি গাড়ির স্পিড বাড়িয়ে দিলেন, তাও যেন পথ শেষ হচ্ছে না। হঠাৎ রাশেদুল ভাই তার গাড়ির হেডলাইটের আলোতে লক্ষ্য করলেন তার গাড়ির সামনে রাস্তার মাঝখানে লম্বা সাদা কাপড় পরা বিভৎস চেহারার একটা মেয়ে দাঁড়িয়ে তাকে ইশারা করে গাড়ি থামাতে বলছে। মেয়েটার চোখ ছিল সম্পূর্ণ ধবধবে সাদা রঙের এবং কাপড়ের আঁচল রাস্তার পাশে এক জঙ্গলের ভেতর ঢুকে গেছে। মেয়েটির কাছে গাড়ি নিয়ে যাওয়া মাত্র মেয়েটি রাশেদুল ভাইকে বলছে, আমাকে নিয়ে যা, দাঁড়া, আমার খুব বিপদ। রাশেদুল ভাই চিন্তা করলেন আজ তার সাথে খারাপ কিছু একটা ঘটতে চলেছে। তিনি গাড়ির স্পিড আরো বাড়িয়ে দিলেন এবং মেয়েটার সাইড থেকে ক্রস করে চলে গেলেন। তারপর তার কাছে সবকিছু স্বাভাবিকই মনে হচ্ছিল। সে ফিস ফিস শব্দ আর গাড়ির উপর থাকা আওয়াজ তিনি আর পাচ্ছিলেন না। এমনভাবে কিছু পথ যাওয়ার পর হঠাৎ তিনি আবার সেই ফিস ফিস শব্দ শুনতে পান। তবে এবার তিনি অনুভব করলেন সেই ফিস ফিস শব্দের সাথে আরেকটা ফিস ফিস শব্দ, ঠিক যেমনটা হয় একজন যদি অপরজনের সাথে কথা বলে। তারপর রাশেদুল ভাই একটু সাহস করে গাড়ির ভেতরে থাকা মিরর গ্লাসের দিকে তাকিয়ে দেখার চেষ্টা করলেন। তারপর তিনি তো দেখলেন তা দেখার জন্য তিনি একদমই প্রস্তুত ছিলেন না। গ্লাসের দিকে তাকানো মাত্র তিনি দেখতে পেলেন লাশটা ট্রলির ওপর বসে আছে। শুধু তাই নয়, লাশের পাশে আরো কয়েকজন লোক বসে আছে, যাকে কিনা তিনি রাস্তার মাঝখানে দাঁড়িয়ে থাকতে দেখেছিলেন। তারা দুজনই এরকম ফিস ফিস শব্দে একে অন্যজনের সাথে কথা বলছে। তাদের দুজনের ঘাড়ের ওপর মাথা ছিল বিচ্ছিন্ন, গলার ওপর থেকে টকবক রক্ত উপচে পড়ছে, ঠিক যেমনটা হয় অনেক আগুনে তাপ দিয়ে পানি ফোটালে। এমন দৃশ্য দেখে রাশেদুল ভাই ঘামতে লাগলেন। তিনি কি করবেন বুঝতে না পেরে দোয়াদুরুদ পড়তে লাগলেন। হঠাৎ তিনি ফজরের আযান শুনতে পেলেন। সব কেমন নিস্তব্ধ হয়ে গেল। সেই মুহূর্তে তিনি তার গন্তব্যে পৌঁছে গেলেন। তারপর তিনি ওই গ্রামে লাশটা রেখে আসলেন, আর সেখান থেকে তিনি লোকমুখে জানতে পারলেন লোকটাকে নাকি তার বউ সম্পত্তির লোভে নিজের হাতে গলা কেটে হত্যা করেছিল। তার বউ সড়ক দুর্ঘটনায় মারা যায়। এই ঘটনা এখানেই শেষ হতে পারত, কিন্তু তিনি পরের দিন যখন ঘুমালেন হঠাৎ স্বপ্নের মধ্যে তিনি দেখতে পেলেন একটা সাদা কাপড় পরা মেয়ে তাকে ডাকছে, বলছে, তুই আমাকে রাস্তার মাঝখানে রেখে চলে গেলি কেন? আমি তোকে ছাড়ব না। এখনো রাশেদুল ভাই ওই মহিলাটাকে প্রায় স্বপ্নে দেখেন। মহিলাটি স্বপ্নে তাকে ভয় দেখায়। তিনি আজও এই ঘটনার কোনো ব্যাখ্যা পাননি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি সাবরিনা, টরন্টো থেকে। আমার আজকের ঘটনার শুরুতে প্রাসঙ্গিকভাবেই আমার জব রিলেটেড বর্ণনা দিতে হচ্ছে।
বিমান ক্রুদের প্রফেশনাল সেকেন্ড হোম হচ্ছে দুবাই। মেজরিটি ফ্লাইট আগে দুবাই যায়, পরে ওখানে ক্রু চেঞ্জ হয়ে অন্য ডেস্টিনেশনে উড়ে যায়। সেদিন ছিল লন্ডন ফ্লাইট। এই লন্ডন ফ্লাইটের টাইমিং এমন ছিল, ঠিক দুবাই টাইম 2:30 মধ্যরাতে কল টাইম হতো। তারপর জাহাজে উঠে কানেক্টিং ফ্লাইটের সব কিছু বুঝে নিয়ে দুবাই থেকে লন্ডন প্রায় 8 ঘন্টার ওড়াল পথ। পিক আপ ড্রপ মিলিয়ে ডিউটি আওয়ার 12 ঘন্টারও বেশি। এই ফ্লাইটের একটাই পজিটিভ সাইড হচ্ছে হোটেল রুমে গিয়ে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া সেরে লম্বা একটা ঘুম। ক্রুদের ঘুমের কোনো টাইম টেবিল নাই। বরাবরের মতো সেদিনও হোটেলে চেক ইন করে হাওয়া শাওয়ার নিয়ে খেয়ে ঘুমাতে গেলাম। হোটেলটি ছিল লন্ডনের প্রাণকেন্দ্র কেনসিংটন হাই স্ট্রিটে 5 স্টার হোটেল। নামটি মেনশন করছি না। কতক্ষণ ঘুমিয়েছি জানি না, হঠাৎ গলার বাম পাশে ঠান্ডা কিছু স্পর্শে ঘুম ভেঙে যায়। ঘুমের ঘোরেই ডান হাত দিয়ে বুঝতে চেষ্টা করি কি হচ্ছে। রক্তহীন করা সেই অভিজ্ঞতা। ডান হাত দিয়েই আমিও স্পর্শ করে ফেলি কারো হাতের আঙুল, বরফে জমে যাওয়া ঠান্ডা কারো আঙুল। এক ঝটকায় উঠে বসি। অনুভব করি কেউ একজন বেড ছেড়ে উঠে দাঁড়ালো, কারণ বেডের সাইডে কেউ বসলে একটু দেবে যায়, উঠে দাঁড়ালে আবার ঠিক হয়ে যায়। আমি বেড ছাড়ার আগেই দেখি আচ্ছা ছায়ামূর্তি রুমের আয়নার সামনে দাঁড়ালো, তারপর কর্নারের সোফাতে গিয়ে বসলো। হোটেল রুমে আমি সবসময় লাইট জ্বালিয়ে ঘুমাই, তবুও আয়নায় তার প্রতিবিম্ব দেখিনি। উঠে আমি মেইন ডোর, ক্লোজেট, ওয়াশরুম সব চেক করলাম, সব ঠিকঠাক। আবার এসে বেডে বসে কফি খেলাম, বই নিলাম পড়ব। এবার শুরু হলো ছায়ামূর্তির পায়চারি। রাসেল ভাইয়ের প্রচণ্ড টায়ার্ড ছিলাম, তাই আবারও ঘুম আসলো। ডিপ স্লিপ হওয়ার আগে আবারও সেই হাতের আঙুল আমার গলায়। আবারও বেড একটু কার্ভ হয়ে গেল। এত কিছু ঘটছে অথচ আমি দোয়া ভুলে গেছি। শরীরের ভারী ওজন নিয়ে বসে আছি সকালের অপেক্ষায়। ছায়ামূর্তির অস্পষ্ট জ্যাকেট এবং জিন্স দেখতে পাচ্ছিলাম, চেহারা দেখিনি। এভাবেই সকাল হলো। এবার আর শরীরের বাড়তি ওজন ফিল করছিলাম না। রাতে হয়তো শরীর পাথরে পরিণত হয়েছিল। আমি রিসেপশনে গিয়ে রাতের অভিজ্ঞতার কথা বললাম। ওরা সাথে সাথে রুম চেঞ্জ করে দিল। অ্যাপোলজি চাইলেও ওই রুমটি দেওয়ার জন্য। রাসেল ভাই পরে হাউসকিপিং এর একজন মহিলা বলল, মাস 3 আগে এই রুম থেকে 32 বছরের একজন হোটেল গেস্ট সুইসাইড করেছে জানালা থেকে লাফ দিয়ে। 15th ফ্লোর থেকে সোজা গিয়ে পড়েছে লন্ডন টিউবের ট্র্যাক লাইনে। এই ঘটনার আনুমানিক 25 বছর কেটে গেছে। আমি আজও সেই আঙুলের স্পর্শ ভেবে ভয় পাই। আসসালামু আলাইকুম। একটি ঘটনা শেয়ার করতে চাই। ঘটনাটি ঘটে আমার এক ফ্রেন্ডের সাথে, আর সেই ফ্রেন্ডও সিঙ্গাপুরে থাকেন আর কি। তো ঘটনাটি ঘটে 2014 সালের শেষের দিকে। আসলে ভাই ঘটনাটি ঘটে এরকম, আমার ওই ফ্রেন্ডের দাদা ছিলেন 2 ভাই। তো আমার ওই ফ্রেন্ডের দাদা কোনো এক সময় মানে ওই 2 ভাইয়ের মধ্যে মানে সম্পত্তি ভাগাভাগি হয়ে আলাদা হয়ে যায়। তো আমার এই ফ্রেন্ডের দাদা ছিলেন একটু অ্যাবনর্মাল টাইপের। তো আমার ওই ফ্রেন্ডের দাদার যে ভাই ছিলেন তিনি মানে চালাকি মতো করে তার সমস্ত সম্পত্তি মানে বেশিরভাগটাই তার অংশে নিয়ে মানে আমার এই ফ্রেন্ডের দাদাকে মানে একবারে মানে অল্প কিছু পরিমাণ মানে ভাগ দিয়ে আলাদা পৃথক করে দেওয়া হয়। তো এমন অবস্থা তাদের সংসারে একটি টান পড়ে যায় আর কি। তো এর মধ্যে আমার ওই ফ্রেন্ডের বাবা ছিলেন একজন কৃষিকাজ করে তারা জীবিকা নির্বাহ করতেন আর কি। তো রাসেল ভাই আমার ওই ফ্রেন্ডের আম্মা তার বাবার বাড়ি থেকে আমার ওই ফ্রেন্ডের নানার বাড়ি থেকে কিছু সম্পত্তি ভাগ পাই আর কি।
তো সেই সম্পত্তিটা মানে ভাগ পাওয়ার পরে তার মা চিন্তা করে, যেহেতু তাদের সংসারে অনেক টানাটানি এবং আমার ফ্রেন্ডরা ছিলেন 2 ভাই 1 বোন, তো আমার ফ্রেন্ডরা আমার চিন্তা করে যে আমরা এই ফ্রেন্ডটিকে মানে সিঙ্গাপুরে পাঠিয়ে দিবেন আর কি, তো বিদেশ পাঠাবেন। তো এটার মধ্যে মানে তার জমি জাতি সমস্ত কিছু বিক্রি করে এক পর্যায়ে আমার এই ফ্রেন্ডকে সিঙ্গাপুর পাঠিয়ে দেয়। তো সিঙ্গাপুর পাঠানোর পর দেশে থাকেন 1 ভাই, তার বোন এবং তার বাবা মা আর কি। তো এটার মধ্যে তাদের সংসারে ততটাও মানে চলাচল সচল না থাকে। এক পর্যায়ে তার চাচার তার দাদার ভাইয়ের মানে যে ছেলে যারা ছেলে ছিলেন তারা এক পর্যায়ে মানে মনে মনে অনেক খুশি থাকেন, তাদের ভালোটা কখনো তারা দেখতে পারে না, মানে দেখতে পারে না বলতে অনেক জেলাস আর কি, এরকম একটা তাদের মধ্যে সম্পর্ক। তো এর মধ্যে আমার ফ্রেন্ডরা সিঙ্গাপুর আসার পর অনেক ভালো একটি জব পাই। জব পাওয়ার পরে অনেক ভালো মানে মানে কার্যকলাপ অনেক ব্যাপার আছে, তার কোম্পানি খুব খুশি হয়ে তার মানে বেতন বৃদ্ধি করার একটা ডিসিশন নেই। তো সে মধ্যে তার ভাই আমার ফ্রেন্ড চিন্তা করে যে যেহেতু বাসায় একটা ছোট ভাই আছে, তাহলে তাকে যে মূল্যেই হোক সিঙ্গাপুরে আনতে হবে, তাহলে হয়তো তাদের ফ্যামিলির টানাটানিটা একটু হলেও মানে কম হবে এবং তারা সচ্ছলভাবে চলতে পারবে। তো যে চিন্তা সেই কাজ। কিছুদিনের মধ্যে আমার ওই ফ্রেন্ডের ছোট ভাইকে সিঙ্গাপুর নিয়ে আসতে সক্ষম হয় আমার ওই ফ্রেন্ড। তো তার মধ্যে বাসায় মানে তার বোন, তার মা এবং তার বাবা মানে হয়ে যায়। তো এক পর্যায়ে অবস্থায় তার যে চাচারা ছিলেন মানে আমার ওই ফ্রেন্ডের দাদার ভাইয়ের যে ছেলেরা মানে তারা এক পর্যায়ে মানে ব্যাপারটা স্বাভাবিকভাবে নিতে পারে না। তারা চিন্তা করে যে কি ব্যাপার, এইভাবে করে তারা উন্নতি হয়ে উঠে যাবে, আমাদের উপরে যাবে, এটা তারা নিতে পারে না। কিন্তু তার ওই চাচা চিন্তা করে যে তার মা যে তার সমস্ত কিছু বিক্রি করে যে টাকা পয়সা দিয়ে তাদেরকে সিঙ্গাপুরে পাঠিয়েছে, এই টাকাটা তাদেরকে মানে খাওয়ার বা করার মতো যে একটা পরিবেশ, এটা কখন তারা হতে দিবে না। তারা যে মূল্যে হোক তার মাকে মেরে ফেলার একটা চিন্তা ভাবনা করে। তো চিন্তা এবং তা করে যে কীভাবে মারা যায়, তখন তারা চিন্তা করে তাদের এলাকাতে ছিলেন একটি কবিরাজ, একজন কবিরাজ ছিলেন। তিনি নানান জায়গায় নানান ধরনের কুফুরি কাজ বা ব্ল্যাক ম্যাজিক এগুলো ধরনের কাজ করতো। তো তাদের মানে এলাকাতে হওয়ার কারণে আমার ওই ফ্রেন্ডের চাচারা মানে ব্যাপারটা তার মানে কবিরাজের ব্যাপারে সব কিছু মানে ধারণা ছিল যে সে এইসব ধরনের কাজ করতে পারে কুফুরিটা। তো তাকে এক পর্যায়ে গিয়ে ধরে কবিরাজকে যে এরকম তার এই ক্ষতিটা করতে হবে। তো তখন সেই কবিরাজ বলে যে দেখেন, আপনাদের সাথে আমার ভালো সম্পর্ক, ইভেন আপনার যে আপন চাচাতো ভাই মানে আমার ফ্রেন্ডের বাবার কথা বলে, তার ফ্যামিলি আপনার ফ্যামিলি মানে একই ফ্যামিলি, তাহলে আমি এই কাজটা কীভাবে করি, এটা আমার দ্বারা হবে না, আপনারা অন্য জায়গায় দেখতে পারেন। তখন মানে সেই যে কুফরি কালাম করতো আমার ফ্রেন্ডের চাচারা সব কিছুর মধ্যে অবগত ছিলেন এবং জানতেন। তো এমতো অবস্থায় সে কবিরাজকে জবরদস্তি করে মানে ইমোশনালি ব্ল্যাকমেল করে বলে যে সে যদি তার এই কাজটা না করে দেয় তাহলে সে সমস্ত যার কাছে আজ পর্যন্ত এই ধরনের কুফরি কালামগুলা করেছে সমস্ত লোকের কাছে গিয়ে কবিরাজের ওই সমস্ত কুকর্মের কথা বলে দেবে। এই পর্যায়ে ব্ল্যাকমেল করার অবস্থায় মানে কবিরাজকে অনেক ভয় পেয়ে যায় এবং মানসিকভাবে মানে ভীষণ ভয় পেয়ে এক পর্যায়ে সে রাজি হয়ে যায়। তখন সে বলে যে ঠিক আছে, কাজটা আমি করে দেবো, কিন্তু ব্যাপারটা কাউকে বলা যাবে না এবং একান্তই মানে ব্যাপারটা যেন চাপ থাকে। অনেক রিকোয়েস্ট করার ফলে এক পর্যায়ে কবিরাজ একদিন কি করে মানে কুমোররা যে চালাই দেওয়ার যে টালিটা মানে চাল দেওয়ার যে টালি মানে কুমোররা ওই কাঁচা অবস্থাতে সেই টালির উপরে গিয়ে যখন কুমোরটা বানায় রাখে, তখন ওই কুমোর করে ওই টালির উপরে কুফরি কালাম লিখে তার মায়ের নামে, আমার ফ্রেন্ডের মায়ের নামে কুফরি কালাম লিখে ওই মানে ইটটা একটা চিহ্ন করে দিয়ে আসে এবং পরবর্তীতে সেই ইটটা যেন নিয়ে আসতে পারে, এই কারণে সেই মানে চিহ্নটা করে দিয়ে আসে। আর যে কালামটা মানে কুফরি কালামটা লিখেছে, এটা লেখা তো অবস্থায় মানে কুমোরকে কাউকে দেখতে দেওয়া যাবে না, কাউকে জানানো যাবে না, ইভেন সে ইটটা যে পরবর্তীতে নিয়ে আসবে সেটাও কাউকে জানানো যাবে না বা চুরি করে আনতে হবে সেটা। তো এমত অবস্থায় ঠিক সে কুফরি কালাম লিখে দিয়ে আসার পর সেই যখন মানে আমার ওই ফ্রেন্ডের মানে আমার নামে যে কুফরি কালামটা লিখে দিয়েছিল, ওই কুমোর যখন ওই লিখিত ইটটা যখন আগুনে জ্বালানো শুরু করে, ঠিক সেই মতো অবস্থায় এদিকে আমার ওই ফ্রেন্ডের আম্মার শরীরে মানে এমন পরিমাণ জ্বালা পড়া শুরু হয়, এক পর্যায়ে মানে আগুন পুড়লে যেভাবে ফোসা উঠে যায় শরীরে, ঠিক সেইভাবে ফোসা উঠে যায় সমস্ত শরীরে, অনেক চিৎকার, অনেক যন্ত্রণা। তো তখন তারা হঠাৎ করে তার বাবা এবং তার বোন মানে কি করবে ব্যাপারটা বুঝতে না পেরে ডাক্তার দেখায়। তো কোনো মতেই কোনো কিছু হচ্ছিল না।
এইদিকে ওই কবিরাজ কি করে, আবার পরবর্তীতে গিয়ে ওই কুমোরের ওখানে চুরি করে সেই চিহ্নিত পুরানো ইটটা পরের দিন গিয়ে সেই ইটটা নিয়ে আসে। তো নিয়ে আসার পরে কি করে রাসেল ভাই, সেই ইটটা মানে দু টুকরো করে এদিকে ওই কবিরাজ যে বলেছিল, এদিকে আরেকটা মানে তার চাচাকে আরেকটি কাজ করতে বলছে, সেটা হচ্ছে আমার ওই ফ্রেন্ডের মায়ের মানে ব্যবহৃত কাপড়ের একটি অংশ এবং তা আমার ওই ফ্রেন্ডের মায়ের মাথার চুল, এই দুইটা ব্যবস্থা করতে বলে। এদিকে মানে তার যেহেতু বাড়িতে আসা যাওয়া আছে, সেই আমার ওই ফ্রেন্ডের চাচা কি করে, আমার ওই ফ্রেন্ডের মায়ের ব্যবহৃত কাপড় এবং মাথার চুল মানে এটা মানে কালেক্ট করে সেই কবিরাজের কাছে দেয়। তো কবিরাজ কি করে, ওই যে কুপুরি করা ইটটা দুই টুকরো করে আমার ওই ফ্রেন্ডের মায়ের ব্যবহৃত কাপড় এবং ওই আমার ফ্রেন্ডের মায়ের মাথার চুল মানে একত্রিত করে ওই ইটের টালির মাঝখানে রেখে ওপর একটি ওই অপর একটি ইটের টালি ওই পুকুরে দিয়ে উপরে রেখে ওটা সুন্দর করে পলিথিন দিয়ে মানে পেঁচিয়ে মানে এটা ফেলে দেয় একটা মানে পরিত্যক্ত কূপের মধ্যে। তাদের ওই এলাকায় একটি পরিত্যক্ত কূপ ছিল, সেটা পুকুরে ফেলেনি, যে পুকুরে ফেলে হয়তো কোনো কারণবশত পুকুর শুকিয়ে যাবে বা হয়তো দেখা যাচ্ছে মানে কোনো একটা কারণে যদি এটা কখনো মানে পুকুরে না ফেলে সে ফেলে আছে প্রত্যেকটা একটা কূপের মধ্যে। এবং যখন সে কূপের মধ্যে ওই কুফুরিটা ফেলার সময় ওখানে একটা মানে শয়তান জিন দ্বারা ওই কুফুরিটা করা হয়, যেই ওই মানে যেই যাবে ওই কুফুরিটা আনতে মানে সে তাকেই শয়তান ওখানে মানে ওই কূপের মধ্যে তাকে মেরে ফেলবে। তো এমতো অবস্থায় তার মা ভীষণ অসুস্থ হয়ে যায়। যখন ওই কূপের মধ্যে ওই পুকুরিটা ফেলা হয়, এতে মধ্যে মানে তার মায়ের শরীরে মানে পানি এমন পরিমাণ সমস্ত শরীর ফুলে সমস্ত শরীরে মনে হচ্ছে যে মানে একটি পলিথিন কভারের মধ্যে পানি পড়লে যে মতো অবস্থা হয়, ঠিক তার মার শরীর আমার ফ্রেন্ডের মায়ের শরীরটা ঠিক ওরকম আকার ধারণ করেছে। তো এত অবস্থায় তার ভীষণভাবে অসুস্থ, বাসায় থেকে সমস্ত চিকিৎসা ডাক্তার এটা সেটা করে কোনো মতেই কমছিল না। এদিকে আমাদের এই ফ্রেন্ডরা অনেক চিন্তিত হয়েছে। আমার এই ফ্রেন্ড চিন্তিত হয়ে চিন্তা করে যে যেহেতু বাসায় মানে আমরা দুই ভাই এখানে আমরা তো অসুস্থ, তখন আমার এই ফ্রেন্ড চিন্তা করে তার ছোট ভাইকে দেশে পাঠিয়ে দিই। তো তার ছোট ভাইকে এক পর্যায়ে দেশে পাঠিয়ে দেয়। দেশে পাঠানোর পরে তার ওই মানে ফ্রেন্ড যেহেতু অনেক ডাক্তার দেখায় কোনো কাজ হচ্ছিল না, তখন তারা চিন্তা করে যে একটা বড় ধরনের কবিরাজের কাছে যাবে। আর একটা বড় ধরনের কবিরাজের কাছে গিয়ে মানে দেখবে আসলে ব্যাপারটা কবিরাজ ব্যতীত কোনো কিছু সলিউশন হয় কিনা। তো তখন তারা একমত অবস্থায় একটা কবিরাজের তাদের পাশের এলাকায় একটি বড় কবিরাজের মানে সন্ধান মিলে তারা কবিরাজের কাছে যখন যায়, কবিরাজের কাছে গিয়ে যখন সমস্ত ঘটনা খুলে বলে এবং তার মার শরীরের অবনতির অবস্থা যখন জানায়, তখন কবিরাজ যেটা বলে মানে সরাসরি কবিরাজ মানে যে এই কুফুরিটা করেছে তার নাম না বলে তাকে আকারে নিতে মানে বলার চেষ্টা করে। তো তখন আমার ওই ফ্রেন্ডের ছোট ভাই ভীষণভাবে মানে প্রতিনিধিত্ব করে তো বলে যে অ্যাকচুয়ালি আমার মানে কি হয়েছে, কে করেছে এই কাজ একটু আমাকে প্লিজ জানান। তখন সে বলে যে আমি নাম বলতে পারবো না, তবে যেই করেছে আপনাদের রিলেটিভের মধ্যে করেছে এবং আপনার এলাকার মানুষ করেছে, আপনি একটু খোঁজ নিয়ে দেখতে পারেন। এটা আমার দ্বারাই হবে না, যে করেছে একমাত্র সেই পারবে এই কাজটা সমাধান করতে, আপনার মাকে সুস্থ করতে। তো তখন তারা যেহেতু জানতো তাদের এলাকাতেই এরকম কুফুরি কালাম করা ব্ল্যাক ম্যাজিক করার একটি কবিরাজ আছে, তো তারা সন্দেহভাবে তাকে সাধারণভাবে জিজ্ঞেস করে। তখন তাকে জিজ্ঞেস করার মতো সে সম্পূর্ণভাবে অস্বীকার চায়। এক পর্যায়ে তাকে অনেক মানে গড়জড়ভাবে ধরলে তাকে ভয়ভীতি দেখানোর ফলে এক পর্যায়ে গিয়ে সে স্বীকার করে যে আসলে তার চাচা তাকে অনেক ভয়ভীতি দেখায়, ব্ল্যাকমেল করে এই কাজটা করতে বাধ্য হয়েছে। এবং সে বলতে বলতে আমার ফ্রেন্ডের ছোট ভাই পায়ের উপর হয়ে পড়ে মানে ক্ষমা প্রার্থনা চায়। তো তখন বলে ঠিক আছে, তোমার ক্ষমাযোগ্য তুমি তখনই হবে যখন তুমি আমার মা এখন যা করেছো এটা আমার মাকে ভালো করে দিতে হবে। তখন ওই কবিরাজটি বলে যে ভাই এটা ভালো করা তো আমার দ্বারাই সম্ভব না, এটা একটা মানে আরো এখানে কাম আছে, অনেক কাজ করতে হবে। তো কাজ করার করতে কিছু জিনিসপাতি কালেকশন করতে হবে। তো যতদিন যাবত এই জিনিসপাতি মানে আপনি কার্যক্রমগুলো জিনিসগুলো যতদিন আপনি অ্যারেঞ্জ না করতে পারেন, ঠিক ততদিন পর্যন্ত আপনার মা যাতে মানে শারীরিকভাবে মানে এত জ্বালা পোড়া যন্ত্রণা যাতে শারীরিক যন্ত্রণাটা মানে কমানোর মতো আমি ওষুধ দেবো, কিন্তু আপনাদের এই ব্যাপারে মানে এই জিনিসগুলো কালেক্ট করতে হবে। তখন তাকে বলা হয় ঠিক আছে বলো কি কি দরকার। তখন যেটা বলে কবিরাজ যে অমাবস্যার রাতে একটি মানে শনিবার অথবা মঙ্গলবার এমন দুই দিনে একদিন মারা গেছে, সেই মৃত ব্যক্তির কবরের মাটি
এবং সেটা হতে হবে অমাবস্যার রাতে নিয়ে গভীর রাতে আনতে হবে, এবং যখন সেই মাটিটি কবরের মাটিটি আনতে যাবে তখন তার শরীরে কোনো রকম পোশাক থাকা চলবে না, সম্পূর্ণ মানে নেগেটিভ অবস্থা বলতে সম্পূর্ণটা মানে উলঙ্গ অবস্থায় গিয়ে তার কবরের মাটিটা আনতে হবে। এবং সে যখন এই মাটিটা আনতে যাবে তার হয়তো অনেক মানে ভয় ভীতি আসবে বা অনেকভাবে বাধাগ্রস্ত করবে, অনেক ভয় দেখাবে। এমন অবস্থায় যখন কবরের মাটিটা হাত নেওয়ার জন্য হাত দিবে কবরে, তখন ঠিক কবরের মধ্য থেকে তার হাতটাও চেপে ধরতে পারে। মানে এমন একটি অবস্থা, আপনি কি যদি পারেন তাহলে পরে মাটিটা এনে আমাকে দিলেন, পরবর্তীতে আমি ব্যাপারটা সলিউশন দিতে পারবো। তখন তাকে কবিরাজ বলে দেয় যে আপনার অবশ্য ভয় পাওয়ার কোনো কিছু নেই, কারণ আমার কাছে যে জিন আছে আমি সেই জিন দ্বারা চেষ্টা করব আপনাকে প্রোটেক্ট দেওয়ার জন্য। আপনাকে যতই ভয় ভীতি দেখানো হোক, আপনার ভয় না পেয়ে আপনি চেষ্টা করবেন কবরের মাটিটা নেওয়ার জন্য। তখন তারা চিন্তা করে যে যেভাবে হোক যে মাটিটা ব্যবস্থা করতে হবে। তখন আমার এই ফ্রেন্ডের ছোট ভাই রীতিমতো এই সমস্ত ঘটনা আমার এই ফ্রেন্ডকে জানাই সিঙ্গাপুরে। তখন আমার এই ফ্রেন্ডটা জানার পরে তখন আমার ফ্রেন্ডের মনটা সিঙ্গাপুরে টিকে। তখন আমার ফ্রেন্ড মানে কিছুদিনের মধ্যে সে সিঙ্গাপুর থেকে কিছুদিনের 10 দিনের মতো ছুটি নিয়ে আমার ফ্রেন্ড দেশে চলে যায়। তো দেশে গিয়ে সমস্ত ঘটনা মানে এতে মধ্যে আমার ফ্রেন্ড দেশে যাইতে চাইতে আমার ওই ফ্রেন্ডের ছোট ভাই তার সমস্ত বন্ধু যারা যারা ছিল আশেপাশে আত্মীয় স্বজন সবাইকে জানাই দেয়, যেরকম খোঁজ রাখতে যে শনিবার মঙ্গলবারে কে মারা গেছে কবরটার খোঁজ রাখতে এবং অমাবস্যার অপেক্ষা করতে থাকে। এতে মধ্যে আমার ওই ফ্রেন্ড দেশে চলে যায়। আমার ফ্রেন্ড দেশে যাওয়ার পরে ফ্রেন্ডকে সমস্ত কিছু ঘটনা খুলে জানানোর পর তখন আমার ফ্রেন্ডরা মানে ব্যাপারটা নিয়ে অনেক মানে শখে এবং অনেক মানে মানে কান্নায় ভেঙে পড়ে যে আসলে আমার মাস সাথে এরকম হচ্ছে, এই ব্যাপারটা এটা কি কোনো ঠিক কাজ করেছে, সে যা অবস্থায় যেরকম অবস্থা আর কি, যেমন অবস্থায়